তো সবাইকে অনেক ধন্যবাদ যে স্কিল প্ল্যানেটের আপনারা একটি ওয়েবিনারে আপনারা সংযুক্ত হয়েছেন। তো আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে মূলত ভিসা প্রসেসিং নিয়ে একটা ওয়েবিনার সেশন আমরা করতেছি। আপনারা যারা স্কিল প্ল্যানেটকে জানেন, স্কিল প্ল্যানেট দীর্ঘ প্রায় 3 বছর ধরে বাংলাদেশে ট্রাভেল ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স পরিচালনা করে আসতেছে। সেটা হোক ট্যুরিস্ট ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা এবং এয়ার টিকেটিং কোর্স। তো ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড যত ধরনের টেকনিক্যাল নলেজ দরকার সেটা স্কিল প্ল্যানেট থেকে পাবেন আপনারা। এবং আমরা দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর আমরা পরিচালনা করে আসতেছি। তো আমাদের ভিসা প্রসেসিং নিয়ে টোটাল 2টো কোর্স আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা প্রসেসিং অনলি, আর একটা হচ্ছে ভিসা এক্সপার্ট কোর্স, যেখানে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা প্লাস পাশাপাশি কিছু ওয়ার্ক ভিসা নিয়ে ধারণা দেওয়া হয়েছে, যে কিভাবে আপনারা ভিসার প্রসেস সম্পর্কে জানবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো শুরুতেই সবাইকে বলে নিই, সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি যে আমাদের লেকচার পার্টটা থাকবে, তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে চ্যাট বক্স ওপেন করে দিব এবং কিছু ভার্বাল কোশ্চেন নিব, অর্থাৎ কিছু প্রশ্নোত্তর সেশন থাকবে। আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে বা কোয়েরি থাকলে আমরা সেটার আনসার করার চেষ্টা করব। যেহেতু প্রোগ্রামটা গুগল মিটে হচ্ছে, সবাই চেষ্টা করবেন একটা কোয়াইট লোকেশনে থেকে প্রোগ্রামটা শোনার জন্য, যেহেতু অনলাইন প্রোগ্রাম অনেক কিছু মিস করে যেতে পারেন যদি আপনার ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। তো প্রথমে হচ্ছে ভিসা কি, আর আসলে ভিসাটা কেন প্রয়োজন দরকার হয়। তো ভিসার মৌলিক ধারণা হচ্ছে আপনার একটা দেশে যদি আপনি যেতে চান বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে, তো সেই দেশের অনুমতি তো আপনার লাগবে, আর সেই অনুমতি পত্রটাই হচ্ছে ভিসা। এখন বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ধরনের ভিসা প্রোভাইড করে, সেটা হতে পারে ই ভিসা, সেটা হতে পারে স্টিকার ভিসা। তো স্টিকার ভিসাটা কি এবং ই ভিসাটা কি? স্টিকার ভিসা হচ্ছে আপনার একটা পাসপোর্ট, ওই পাসপোর্ট দিয়ে আপনি দেশের বাইরে যেতে হবে। আর যে দেশে আপনি ভিসার জন্য আবেদন করতেছেন, ওই সংশ্লিষ্ট দেশের এম্বাসি হতে পারে বা কোনো সার্ভিস পয়েন্ট হতে পারে লাইক ভিএফএস, তারা আপনার পাসপোর্টটা নিয়ে পাসপোর্টে স্টিকার মেরে দিবে এবং ওই স্টিকারটা হচ্ছে স্টিকার ভিসা। আবার কিছু কিছু কান্ট্রি সেটা পুরোটাই অনলাইনে করে করে নিয়ে ভিসার কার্যক্রম, যেটাকে আমরা ইলেকট্রনিক ভিসা বলি বা ই ভিসা। যেসব দেশ বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে ই ভিসা দেয়, সেক্ষেত্রে আপনাকে কোথাও পাসপোর্ট নিয়ে যেতে হচ্ছে না, আপনার ডিরেক্ট অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি ই ভিসা পাবেন। তো কোন কোন কান্ট্রি স্টিকার ভিসা দিচ্ছে, কোন কোন কান্ট্রি ই ভিসা দিচ্ছে, সেটা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী আমরা আবেদন করব। তো দেন হচ্ছে পাসপোর্ট বনাম ভিসা, অর্থাৎ পাসপোর্ট কি এবং ভিসা কি। আমাদের যারা আমরা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে, সবাই কিন্তু আমরা এনআইডি পাই, কিন্তু এনআইডিটার ব্যাপারটা হচ্ছে ন্যাশনাল আইডি যেটা, সেটা আমার দেশের মধ্যে আমার পরিচয় পত্র বহন করে, অর্থাৎ আমি যে বাংলাদেশের নাগরিক সেটা হচ্ছে আমার এনআইডি দিয়ে আমরা সেটা বুঝাতে পারি। বাট ইন্টারন্যাশনালি আমি যদি যাই, সেক্ষেত্রে আমার এনআইডিটা ওইভাবে কার্যকর না। অর্থাৎ ইন্টারন্যাশনাল আইডেন্টিটি হচ্ছে পাসপোর্ট, অর্থাৎ আমার যদি পাসপোর্ট থাকে তখন আমাকে বহির্বিশ্বে ওইটাই হচ্ছে আমার আইডেন্টিটি, সেখানে আমার এনআইডি কাজে দিবে না। তো যাদের এনআইডি আছে তারাই মূলত দেশের বাইরে কোনো কার্যক্রম পরিচালনার জন্য বা যাওয়ার জন্য পাসপোর্টটা করতে হয়। এখন পাসপোর্টটা কিভাবে করতে হয়? পাসপোর্টটা আপনি ঘরে বসেই নিজেরটা নিজেই করতে পারবেন, এবং বাংলাদেশে মেইন হচ্ছে আগারগাঁওতে যে পাসপোর্টের হেড অফিস, যদি ঢাকাতে করতে চান ঢাকাতে আগারগাঁও থেকে করতে পারেন। এছাড়াও আগারগাঁও ছাড়াও আমাদের ঢাকায় আরো কয়েকটা পাসপোর্ট অফিস জোন আছে, সেটা হতে পারে উত্তরা, দেন হচ্ছে আপনার যাত্রাবাড়ি, এবং হচ্ছে রিসেন্টলি 2টা পাসপোর্ট অফিস হয়েছে, একটা হচ্ছে আফতাবনগরে আর একটা হচ্ছে মোহাম্মদপুরে। এছাড়াও আপনার ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঢাকা সেক্রেটারিয়েট জায়গাও আপনি পাসপোর্ট করতে পারবেন, সেটা আপনার যার প্রফেশন ওয়াইজ। বাট আম জনতার জন্য আগারগাঁও হতে পারে সিলেকশন, উত্তরা জোনে উত্তরা আপনারা সিলেক্ট করবেন, অথবা মোহাম্মদপুরে মোহাম্মদপুর, আমাদের আফতাবনগর হচ্ছে আফতাবনগর। তো এছাড়াও বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টেই পাসপোর্টের অফিস আছে। এখন আসেন যে আপনি কোন জায়গায় আবেদন করবেন, অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন জায়গায় পাসপোর্টটা আবেদন করা উচিত। তো পাসপোর্টটা আবেদন করতে হয় মূলত দুটো অ্যাড্রেস অনুযায়ী, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। দেখা গেল যে আপনার বাড়ি হচ্ছে কুমিল্লায়, অর্থাৎ কুমিল্লা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি থাকেন হচ্ছে এখন ঢাকায়। আপনি চাইলে কুমিল্লাতে গিয়েও পাসপোর্ট করতে পারেন, অথবা ঢাকায় যেই জায়গায় আপনি থাকেন, যে এলাকায় থাকেন, ওই এলাকার পার্শ্ববর্তী যে পাসপোর্ট অফিস ওইখানেও আবেদন করতে পারেন।
অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এই দুইটা দিয়ে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন পাসপোর্টের ফি হচ্ছে কিভাবে, পাসপোর্টের ফি হচ্ছে তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পাসপোর্ট টাইপস, অর্থাৎ আপনি কত পৃষ্ঠার অর্থাৎ পেজেস, বাংলাদেশ সরকার দুইটা সংখ্যার পাসপোর্ট প্রদান করে, একটা হচ্ছে 48 পেজ অর্থাৎ 48 পেজ এবং হচ্ছে একটা হচ্ছে 64 পেজ অর্থাৎ 66 পেজ। অর্থাৎ আপনি যেটা আপনার জন্য প্রয়োজন মনে করেন 48 পেজের পাসপোর্টও নিতে পারেন, 66 পেজের পাসপোর্ট আপনারা চাইলে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই পৃষ্ঠার সংখ্যা ভেদে আপনার প্রাইস ডিপেন্ড করবে। এছাড়াও আরেকটা অপশন আছে ডেলিভারি, অর্থাৎ আপনি পাসপোর্টটা কত দ্রুত আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে চান। তো তিনটা ওয়েতে আছে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম। একটা হচ্ছে রেগুলার ডেলিভারি, যেটা হচ্ছে আপনাকে 20 থেকে 21 কার্য দিবসের মধ্যে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিবে। সেকেন্ড হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, অর্থাৎ আপনি একটু আর্লি চাচ্ছেন আপনার পাসপোর্টটা, সেক্ষেত্রে হচ্ছে 10 to 15 ডেজ, 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে দিয়ে দিবে আপনাকে পাসপোর্ট। আরেকটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, অর্থাৎ খুবই দ্রুত চাচ্ছেন, 2 থেকে 3 কার্য দিবসের মধ্যে আপনাকে পাসপোর্ট অধিদপ্তর আপনাকে পাসপোর্ট প্রদান করবে। এখন এই ডেলিভারি ওয়াইজ কত দ্রুত আপনি চাচ্ছেন পাসপোর্ট, সেই অনুযায়ী আপনার পাসপোর্টের ফি নির্ধারণ হবে। এরপরেও আপনার আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে পাসপোর্টের ফি, সেটা হচ্ছে পাসপোর্টের ডিউরেশন, অর্থাৎ আপনি কত দিনের মেয়াদে পাসপোর্টটা নিবেন। বাংলাদেশ সরকার দুইটা মেয়াদে পাসপোর্ট দিচ্ছে, একটা হচ্ছে 5 বছর আর একটা হচ্ছে 10 বছর। আপনি চাইলে 5 বছরের জন্য পাসপোর্ট নিতে পারেন, আবার 10 বছর মেয়াদেরও পাসপোর্ট নিতে পারেন। অর্থাৎ 2025 সালে যদি আপনি পাসপোর্ট করেন, সেক্ষেত্রে 5 বছর মেয়াদে হলে আপনাকে 2030 সালে এটা এক্সপায়ার হবে, আর যদি 10 বছর মেয়াদে করেন সেক্ষেত্রে 2035 সালে এটা কি এক্সপায়ার হবে। তো আমরা সাজেস্ট করব কি আপনি 10 বছরের মেয়াদেরই পাসপোর্ট নিয়ে ফেলেন, সেক্ষেত্রে হবে কি 10 বছর আর আপনার নতুন করে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হবে না। এখন আসি যে পাসপোর্ট কয় ধরনের হয়। তো বাংলাদেশ সরকার হচ্ছে 3 ধরনের পাসপোর্ট প্রদান করে। একটা হচ্ছে জেনারেল পাসপোর্ট, অর্থাৎ আমরা যেটাকে সাধারণ পাসপোর্ট বলি, গ্রিন পাসপোর্ট। আরেকটা হচ্ছে রেড পাসপোর্ট, যেটা হচ্ছে লাল পাসপোর্ট। আরেকটা হচ্ছে ব্লু পাসপোর্ট, যেটা হচ্ছে নীল পাসপোর্ট বলি। তো তিনটারই 3 ধরনের কার্যক্রম। একটা হচ্ছে জেনারেল পাসপোর্ট, জেনারেল পাসপোর্ট হচ্ছে আমরা যারা আম জনতা অর্থাৎ সাধারণ নাগরিক বাংলাদেশে, তারা আমরা সবুজ পাসপোর্ট জন্য আবেদন করব। আর ব্লু পাসপোর্ট কারা নেয়, অর্থাৎ নীল পাসপোর্ট, নীল পাসপোর্টটা নেয় হচ্ছে অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী, সেটা সরকারি ডাক্তার হতে পারে, সরকারি ইঞ্জিনিয়ার হতে পারে, বা সরকারি যেই ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা হচ্ছে ব্লু পাসপোর্ট নেয়। আর রেড পাসপোর্ট হচ্ছে যারা আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট মেম্বার, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, দেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির উপাচার্য যারা, তারা হচ্ছে রেড পাসপোর্ট নেয়। তো এই হচ্ছে 3টা পাসপোর্ট টাইপ। এবার আসি ভিসা। ভিসা হচ্ছে 2 ধরনের অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে স্টিকার ভিসা এবং হচ্ছে ই ভিসা। কিছু কিছু কান্ট্রি স্টিকার ভিসা দেয়, আবার কিছু কিছু কান্ট্রি ই ভিসা দেয়। আবার কিছু কান্ট্রি আছে বাংলাদেশিদের জন্য স্টিকার ভিসাও চালু রাখছে এবং ই ভিসাও চালু রাখছে। যেমন টার্কি, টার্কি হচ্ছে আপনার বাংলাদেশিদের জন্য স্টিকার ভিসাও দেয় এবং ই ভিসাও দেয়। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে স্টিকার ভিসা কারা এলিজিবল এবং ই ভিসার জন্য কারা এলিজিবল। ওকে, দেন হচ্ছে কেন একটি দেশের অনুমতি লাগে। তো একটা দেশে আপনি যখন যাবেন, আমরা তো সাধারণত একটা জেলা থেকে যখন আরেকটা জেলা যাই, আমরা তো কারো অনুমতি নিয়ে যাই না। সাপোজ নোয়াখালীর লোক যদি কুমিল্লা যায়, সেক্ষেত্রে তো আসলে কোনো তার পাসপোর্ট ভিসার দরকার হয় না। বাট আপনি যখন দেশের গণ্ডির বাইরে যাবেন, সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগবে, আর অনুমতিটাই হচ্ছে ভিসা। কারণ আপনি যে ওই দেশে যাচ্ছেন এবং ওইটা যেটা ট্র্যাক রেকর্ড, ওইটা ওই দেশের সেফটি সিকিউরিটি জন্য খুবই প্রয়োজন। এই কারণে একটা দেশ অন্য দেশের নাগরিকদের জন্য যখন নিজের দেশে এন্ট্রেন্স দিতে চায়, সেক্ষেত্রে বলে যে তুমি অগ্রিম আমাকে ভিসার জন্য আবেদন করো, দেন আমি তোমার প্রোফাইল যাচাই করে আমি ডিসিশন নিব যে তুমি আমার দেশে আসতে পারবা কি পারবা না। এছাড়া ভিসা ছাড়া যদি আপনি কোনো দেশে প্রবেশ করেন বা ইলিগেল ওয়েতে, যেটা আমরা ডাঙ্কি বলি, বা অবৈধ ডকুমেন্ট নিয়ে বা অবৈধভাবে আপনি কোনো দেশে যদি এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনার অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি জেলেও যেতে পারেন বা আপনাকে ডিপোর্ট করা হতে পারে, আরো অনেক ধরনের পেনাল্টি আপনি পাবেন। তো অবশ্যই ভিসা ছাড়া কোনো দেশে আপনি যাওয়া যাবে না। আর ফেক ভিসা, ফেক ডকুমেন্ট নিয়েও ভিসা জন্য আবেদন করা যাবে না। এখন আসি ভিসার প্রকারভেদ। তো প্রথম হচ্ছে স্টুডেন্ট ভিসা।
এখন স্টুডেন্ট ভিসা হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে দেশের বাইরে আন্ডারগ্রেড প্রোগ্রাম অথবা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামের জন্য যেতে চায় বা লং টাইম স্টাডির জন্য কোনো দেশে যেতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য স্টুডেন্ট ভিসার প্রয়োজন হয়। এখন বিভিন্ন বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন তাদের স্টুডেন্ট ভিসার জন্য দিয়ে থাকে। আর বিভিন্ন কান্ট্রি আবার স্টুডেন্ট ভিসার জন্য বিভিন্ন ক্যাটাগরিও রাখে, যেমন ইউএসএ হচ্ছে আপনার F1 ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য, দেন আবার অস্ট্রেলিয়া হচ্ছে সাব ক্লাস 500 স্টুডেন্ট ভিসার জন্য। এরপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি কোনো দেশে ভ্রমণের উদ্দেশ্যে বা কারোর সাথে ভিজিট করার জন্য আপনি যাচ্ছেন, তখন আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ট্যুরিস্ট ভিসা কিন্তু স্টুডেন্ট ভিসার মতো না। স্টুডেন্ট ভিসা সাধারণত যতদিন আপনি পড়াশোনা করবেন ওই সংশ্লিষ্ট কান্ট্রিতে, ততদিন আপনার ভিসার মেয়াদ থাকবে। আর ট্যুরিস্ট ভিসা আসলে খুব বেশি মেয়াদ থাকে না, 30 থেকে 90 দিন, অর্থাৎ 30 days to 90 days এর মতোই আপনাকে ট্যুরিস্ট ভিসার একটা সময় ওরা বেঁধে দেয়, যে এই সময়ের মধ্যে আপনাকে আবার বাংলাদেশে বা আপনার নিজ নিজ দেশে ব্যাক করতে হবে। অর্থাৎ ট্যুরিস্ট ভিসার ডিউরেশন খুব সাধারণত খুব বেশি হয় না, যেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে 4 বছর 5 বছর হয়ে থাকে। দেন হচ্ছে ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ নন ইমিগ্রেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, ওয়ার্ক ভিসা বলেন, এগুলো হচ্ছে সবগুলাই নন ইমিগ্রেন্ট, অর্থাৎ অস্থায়ী বসবাসের সুযোগ। ওয়ার্ক ভিসাটাও একটা নন ইমিগ্রেন্ট ভিসার আওতায় পড়ে। ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার, যেমন আমরা আমাদের সৌদি আরবে মানুষজন যায় বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায়। দেন হচ্ছে অনেক সময় SSW ভিসা যায় যেমন জাপানে, এছাড়াও স্কিল মাইগ্রেশনে অস্ট্রেলিয়া যায়। তো এই যে ওয়ার্ক ভিসাগুলা, ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার এখানেও লং টাইম আপনি স্টে করতে পারবেন ওয়ার্ক ভিসায় গিয়ে। দেন হচ্ছে বিজনেস ভিসা। বিজনেস ভিসা হচ্ছে আপনি কোনো বিজনেস পারপাজে বা আপনার কোম্পানির বিজনেসের স্বার্থে কোনো দেশে আপনি ভিজিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বিজনেস ভিসার জন্য প্রয়োজন হবে। আর বিজনেস ভিসার জন্য আপনি যে দেশে যাচ্ছেন বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, ওই কান্ট্রির কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে ইনভিটেশন লেটার প্রয়োজন হবে, তখন আপনি বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিজনেস ভিসার জন্য অনেকে কনফারেন্সে, বিভিন্ন মিটিং এ, ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য যায়, তারা বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করে। এছাড়াও ইনভেস্টর ভিসা হচ্ছে আপনি কোনো একটা কান্ট্রিতে নির্দিষ্ট সমপরিমাণ একটা টাকা আপনি ইনভেস্ট করলে ওই কান্ট্রি তাদের রুলস রেগুলেশন অনুযায়ী আপনাকে ইনভেস্টর ভিসা প্রদান করে থাকে। ইনভেস্টর ভিসা একটু হাইলি যারা মোটা অঙ্কের অ্যামাউন্ট অন্যান্য দেশে ইনভেস্ট করে, তারা ইনভেস্টর ভিসা মূলত পেয়ে থাকে। আর ইনভেস্টর ভিসা যাদের থাকে তারা ওয়ান কাইন্ড অফ ওই দেশের সিটিজেনের মতোই ওয়ান কাইন্ড অফ তারা ফ্যাসিলিটি পায়। এছাড়াও আরো বিভিন্ন ভিসা আছে, যেমন মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে উচ্চ চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আপনার দেশের বাইরে যায়, তো তাদের হচ্ছে আপনার মেডিকেল ভিসার জন্য প্রয়োজন পড়ে। আর বিভিন্ন হসপিটাল থেকে তখন ইনভিটেশন আনতে হয়, ইনভিটেশন এনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয়। এছাড়াও সেনজেন ভিসা। সেনজেন ভিসা হচ্ছে ইউরোপের প্রায় 29টা কান্ট্রি এখন পর্যন্ত সেনজেনের আওতাভুক্ত, এটাকে সেনজেন অঞ্চল বলে। অর্থাৎ এই ইউরোপের যে কোনো একটা দেশ, অর্থাৎ যে 29টা দেশ সেনজেন লিস্টে আছে, আপনার ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, যতগুলা কান্ট্রি সেনজেনের আওতাভুক্ত, আপনি যে কোনো একটা দেশের ভিসা পেলেই আপনি বাকি কান্ট্রিগুলোতে A1 ভিসা দিয়ে ভিজিট করতে পারবেন। এটাকে ওরা সেনজেন ভিসা বলে, অর্থাৎ এক ভিসা এক অঞ্চল নীতিতে এটা পড়ে। এছাড়াও ট্রানজিট ভিসা আছে। ট্রানজিট হচ্ছে আপনি যদি কোনো কান্ট্রিতে 3 days অর্থাৎ 72 ঘন্টার বেশি স্টে করতে চান, সেক্ষেত্রে ট্রানজিট ভিসারও প্রয়োজন পড়ে। এখন আসি যে ভিসা প্রসেসিং এর ধাপগুলা কি কি। প্রথমে তো হচ্ছে আপনাকে জানতে হবে বা আপনার ক্লায়েন্টকে জানাতে হবে যে আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন, এবং আপনার ভিসা টাইপসটা আপনাকে ফলো করতে হবে, যে এক্স্যাক্টলি আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এবং কি ভিসায় যেতে চাচ্ছেন। আপনি কি ট্যুরিস্ট ভিসায় যাবেন, না স্টুডেন্ট ভিসায় যাবেন, না বিজনেস ভিসায় যাবেন। তো ক্লায়েন্টকে আগে আপনার ওই ডকুমেন্ট দেখে বা ক্লায়েন্টের সাথে যখন আপনি ইনফরমেশন নিবেন, তখন আপনাকে জেনে নিতে হবে যে ওনার ভিসা টাইপসটা কি হবে। তো ধরুন যে আপনার ইন্ডিয়াতে আপনি অ্যাপ্লাই করলেন, ইন্ডিয়াতে ক্লায়েন্ট যাবে মেডিকেল ভিসায়, তাহলে আমরা পেলাম ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া, ভিসার টাইপস হচ্ছে মেডিকেল। দেন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে রুলস রেগুলেশন পড়তে হবে। এখন ইন্ডিয়ার ক্ষেত্রে আমার রুলস রেগুলেশন আমি কোথায় পড়বো? ইন্ডিয়ার ক্ষেত্রে আইব্যাক, সংক্ষেপে হচ্ছে আইব্যাক, IVAC, যেটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এটা ম্যানেজ বাই হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই SBI এর আন্ডারে আইব্যাকে আমরা কি করি, ফাইল জমা দিই ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে। আর এই আইব্যাকের ওয়েবসাইটে গিয়ে আমরা জাস্ট গুগলে সার্চ দিব আইব্যাক লিখে, আইব্যাকের ওয়েবসাইটে রুলস রেগুলেশন সব কিছু দেখা আছে যে কি কি আমাদের রুলস রেগুলেশন। দেন হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টের চেকলিস্ট কি, চেকলিস্টটা পাবেন, প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা চেকলিস্ট আছে, কি কি ইনফরমেশন ওনারা চায়, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওনারা চায়, যেটা আমাদের স্কিলপ্যান্টের কোর্সেও আছে, প্রত্যেকটা দেশের চেকলিস্ট, যে কি কি কোন কোন দেশের কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, এবং তারা তাদের ফটো সাইজ কি, তাদের ব্যাংক স্টেটমেন্ট কেমন হওয়া উচিত, সবকিছুর চেকলিস্ট আছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাকে রিসেন্টলি ওরা চালু করছে যেটা আয়ুষ বলে, অর্থাৎ আপনি চাইলেই ইন্ডিয়াতে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, বাট এর আগে আপনাকে ইন্ডিয়ার কোনো না কোনো একটা মেডিকেল থেকে ইনভিটেশন লেটার আনতে হবে। আর ইনভিটেশন লেটারটা নট ম্যানুয়াল, নট ইমেল, এটা ওদের সংশ্লিষ্ট একটা ওয়েবসাইট ওনারা রেডি করছে, ওই ওয়েবসাইটেও ওইটা লাইভ থাকতে হবে, অর্থাৎ ভ্যালিড ইনভিটেশন লেটার। এটা যে ভ্যালিড ইনভিটেশন লেটার সেটা আপনাকে বুঝতে হবে। তো ইনভিটেশন লেটার যখন আপনি আনবেন, বিএল যেটা বলে ভিসা ইনভিটেশন লেটার, এটা দিয়ে আপনি তখন অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন ইন্ডিয়ার আইব্যাকের ওয়েবসাইটে মেডিকেল ভিসার জন্য। যখন আমরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আবেদন ফি আমাদেরকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। এখন ইন্ডিয়ার ভিসা ফি কত? ইন্ডিয়ার ভিসা ফি হচ্ছে 824 টাকা, অর্থাৎ 824 টাকা হলে আপনার ভিসা ফিটা পে করতে পারবেন। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং, যখন ভিসা ফি পেমেন্ট করবেন তখন আপনাকে বিভিন্ন স্লট দেখাবে যে কবে আপনি আপনার এই ফাইলগুলা হার্ড কপি আইব্যাকে, এই ঢাকায় হলে যমুনা ফিচার পার্ক, বা নোয়াখালী কুমিল্লা হলে ওইখানেও আইব্যাকের অফিস আছে, আপনার অফিসে কবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওই ফাইলগুলো জমা দিবেন। তো আপনি যেই ডেটটা পাবেন ওই ডেটে আপনি বুক করবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এবং ওই ডেটে ফিজিক্যালি গিয়ে আপনি ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন, ডকুমেন্ট সাবমিট করবেন। এবং বায়োমেট্রিক ইন্ডিয়ার জন্য লাগে না। আর হচ্ছে ইন্টারভিউ ইন্ডিয়ার ক্ষেত্রে হয় না, বাট ইন্টারভিউটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে হয়। ইউএসএ তে আপনার বায়োমেট্রিকের প্রয়োজন হয় এবং ইন্টারভিউ হয়, সেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি ভেদে। দেন হচ্ছে প্রসেসিং সময়, আপনি যখন ইন্ডিয়াতে যাবেন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে, টোকেন স্লিপ, এবং ওই টোকেন স্লিপে আপনাকে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিবে যে কবে আপনি আবার এই পাসপোর্ট ব্যাক নেবেন। তো ওই ডেটে এসে আপনাকে পাসপোর্ট ব্যাক নিতে হবে। এছাড়াও আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই মোবাইলেও মেসেজ আসবে, ওই মেসেজটা শো করেও আপনি দেখবেন যে মেসেজে আপনার আসবে যে আপনার ফাইল রেডি, ইউ ক্যান কালেক্ট ইউর পাসপোর্ট। তখন মেসেজ দেখে আপনি আইব্যাকের অফিসে গিয়ে আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন, এবং পাসপোর্ট কালেক্ট করার পরে আপনি দেখতে পাবেন আপনার ভিসা হয়েছে কি হয় নাই। আর ইন্ডিয়া হচ্ছে স্টিকার ভিসা দেয়, আপনার পাসপোর্টে স্টিকার লাগিয়ে দিবে যদি ভিসা হয়ে থাকে। আর যদি ভিসা না দিতে পারে বা ভিসা না দেয়, সেক্ষেত্রে একটা রিফিউজ লেটার দিয়ে দিবে, বা কোনো একটা প্রবলেম হয়েছে দেখে আপনাকে ভিসা দিচ্ছে না, এই ধরনের একটা কনসেপ্ট দিয়ে দিবে। এখন আসেন যে দূতাবাস আপনাকে কিভাবে আপনার আবেদনটা মূল্যায়ন করে। তো প্রথমত হচ্ছে ইন্টেনশন, অর্থাৎ আপনি একটা দেশে যাবেন, সেটা আপনার ইন্টেনশনটা আপনার সাথে কতটুকু যায়, সেটা হোক ট্যুরিস্ট ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা, বা সেটা হোক কোনো ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনার সাথে কতটুকু যাচ্ছে এটা। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে নিজে একজন জেনুইন ট্যুরিস্ট সেটা আপনাকে প্রুভ করতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার লাইফস্টাইল, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবকিছুই ভ্রমণের সাথে যেতে হবে এক। আর শিক্ষা যেটা স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে বিভিন্ন কান্ট্রি ইউনিভার্সিটি বলে দেয় যে তোমার আইএলস ছাড়া আইএলস প্রিপারেশন নিতে হবে, বা তোমার আইএলস না হলে এমওআই দিয়ে অ্যাকসেপ্ট করে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা যায়। আবার জব ভিসার ক্ষেত্রে আদৌ ওই কান্ট্রি থেকে জব লেটার আসছে কিনা সেটা ক্রস চেক করে। তো আলটিমেটলি আবেদনকারীর উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে যে আপনার ভিসা দিবে কি দিবে না। দেন হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, অর্থাৎ আপনার সবকিছু ওকে, আপনি জব করেন ভালো, আপনি র্যান্ডম ট্যুর পছন্দ করেন, র্যান্ডম ট্যুর করেন, বাট আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি নাই। অর্থাৎ বাংলাদেশে অনেকেই আছে ব্যাংক স্টেটমেন্ট আপনার করে না, মেনটেন করে না। এটা খুব বাজে একটা দিক, কারণ হচ্ছে আপনি যে ফিনান্সিয়ালি স্টেবল সেটা একমাত্র আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়েই ওনারা করবে, যাচাই করবে। তো অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট আপনারা রেডি রাখবেন যদি কখনো ভবিষ্যতে বা নিয়ার ফিউচার আপনারা ভ্রমণ বিষয়ে যেতে চান। ভ্রমণ ভিসার ক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি। দেন হচ্ছে ইনকাম সোর্স যাচাই, অর্থাৎ আপনার যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বিজনেসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কারেন্ট অ্যাকাউন্টের। যদি আপনি জব করেন সেক্ষেত্রে জবের সাথে আপনার জব লেটার বা এনওসি সার্টিফিকেট, দেন হচ্ছে এনওসি সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি পে স্লিপ দেখাতে হবে যে আপনার ইনকাম সোর্স হিসাবে। এগুলো দেখালে হচ্ছে আপনার ভিসা পাওয়ার মধ্যে একটা পসিবিলিটি থাকে। দেন হচ্ছে হোম টাইস হচ্ছে আপনি বাংলাদেশে যে আবার ব্যাক করবেন, এই কান্ট্রি টাইপসটা আপনার কতটুকু স্ট্রং, অর্থাৎ আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার জব, আপনার ফ্যামিলি, দেন হচ্ছে আপনার অ্যাসেট, অর্থাৎ আপনার একটা গাড়ি আছে, আপনার বাংলাদেশে ভালো একটা জব আছে,
তো চাইলে তো আপনি জব ছেড়ে বাংলাদেশ থেকে বের হতে পারবেন না। অর্থাৎ এগুলো হচ্ছে আপনাকে কান্ট্রি টাইপ বোঝায়, অর্থাৎ আপনি একটা দেশে গিয়ে আবার ব্যাক করবেন যে এটার প্রুফটা কি, এটার প্রুফই হচ্ছে কান্ট্রি টাইপস। অর্থাৎ আপনার ফ্যামিলি আছে, আপনার ভালো একটা জব আছে, ভালো স্যালারি, বা আপনার একটা কিছু অ্যাসেট আছে, আপনি চাইলেই ওই দেশে থাকবেন না, আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তো এই হোম টাইসটা অনেক সময় ওনারা চেক করে অ্যাপ্লিকেন্টের। দেন হচ্ছে ডকুমেন্টের সত্যতা এবং কনসিস্টেন্সি। ডকুমেন্টের সাথে আপনি যেই সব ডকুমেন্ট দিবেন, অনেক সময় ট্যাক্স সার্টিফিকেট দিতে হয়, টিন সার্টিফিকেটের পে স্লিপ দিতে হয়, এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ওরা চেক করে যে একটা ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশন দেখলেই বোঝা যায় যে ট্রানজাকশনটা কেমন এবং এর কনসিস্টেন্সি কেমন। আমাদের একজন অ্যাপ্লিকেন্ট পাইছি আমরা, উনি অস্ট্রেলিয়া যাবে, উনার হাজবেন্ড হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে, উনি বাংলাদেশে থাকে, এখন উনি ফ্যামিলি গেট টুগেদারে যাবে। উনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে কি 75 লাখ টাকা, বাট ওয়ান ট্রানজাকশন, অর্থাৎ টাকাটা শুধু এন্ট্রি নিছে, আর ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয় নাই। তো এই যে একটা প্রবলেম, তো এগুলো করা যাবে না। আপনি ব্যাংক স্টেটমেন্টটা যদি সুন্দর করে রেডি করবেন, যে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। দেন হচ্ছে পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি ও ভিসা রেকর্ড, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যদি আপার ক্লাস কান্ট্রি অর্থাৎ আপার ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ওনারা আপনাকে ট্রাভেল হিস্ট্রি অবশ্যই চাইবে। আপনি ইন্ডিয়ার জন্য অ্যাপ্লাই করেন, ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন। মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করেন, ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন। থাইল্যান্ডে অ্যাপ্লাই করেন, ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন। বাট ইউএসএ বলেন, ইউকে বলেন, বা সেনজেন কান্ট্রিগুলো, কানাডা, অস্ট্রেলিয়া, সেখানে ওরা ট্রাভেল হিস্ট্রি দেখতে চায় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, যে আপনার ট্রাভেল হিস্ট্রি কেমন, আপনি কোন কোন কান্ট্রি ভিজিট করছেন এবং কোন সময়টাতে ভিজিট করছেন, কি ধরনের বিষয় আপনি ভ্রমণ করছেন, এই সব কিছু ওরা ভিসা রেকর্ড চেক করে তাদের দেশের ভিসা দেওয়ার জন্য। এছাড়াও ভুয়া অর্থাৎ ফেক কোনো মিস ইনফরমেশন দেওয়া যাবে না, এগুলো দিলে ভিসা সরাসরি রিজেকশন হবে। এখন এক্ষেত্রে কথা হচ্ছে, ফেক ডকুমেন্ট দিয়েও তো আপনারা অনেকে জানেন যে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা হয়। এখন সেটা কোন ক্ষেত্রে হয়? সবার ক্ষেত্রে হয় না। আর ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা দিলে মনে করেন যে ওয়ান কাইন্ড অফ খুব বিপদে পড়লেন, কারণ অনেক সময় যেমন ইউকে তে যদি আপনি ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে 10 বছরের জন্য ব্যান করবে। তো এটা কিন্তু খুব খারাপ দিক। এখন অনেকে আছে যে জানে না যে এজেন্সি কি ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করাচ্ছে, বা আমি ও জানিই না, যদি ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কিন্তু সে 10 বছরের জন্য ব্যান হয়ে গেল। এটা তার লাইফে এবং তার ক্যারিয়ার জন্য অনেক থ্রেট হইতে পারে। তো অবশ্যই অবশ্যই ভুয়া বা কোনো মিস ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করবেন না। এরপর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তাদের গুরুত্ব। পাসপোর্ট, পাসপোর্টটা কেমন হতে হবে? পাসপোর্টে আপনার মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। যখন আপনি কোনো দেশের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, প্লাস আপনার পাসপোর্টের শেষে 2 থেকে 3টা পেজ ব্ল্যাঙ্ক থাকতে হবে, অর্থাৎ খালি থাকতে হবে। কারণ ওই সময় ওগুলা ওই পেজগুলোতে হয়তো স্টিকার ওনারা দিবে সংশ্লিষ্ট কান্ট্রি। তো সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের ক্ষেত্রে মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে এবং শেষের 3-4টা পেজ খালি থাকতে হবে। ছবি হচ্ছে নির্দিষ্ট সাইজ ও ব্যাকগ্রাউন্ড। এখন এক একটা দেশের এক এক সাইজ। যেমন হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে 2x2 অর্থাৎ 2x2 ছবির সাইজ, আবার জাপানের ক্ষেত্রে হচ্ছে 2x1.4 সাইজ। এক একটা দেশের এক এক সাইজ, এক এক ব্যাকগ্রাউন্ড। এটা আমাদের স্কিল প্যান্টের কোর্সে আপনারা পাবেন যে কোন কান্ট্রির জন্য কি ধরনের ফটো সাইজ লাগে এবং ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগে। তাহলে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই, যদি আপনি জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিবেন। যদি আপনি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেসের কোম্পানি অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দিবেন। কাভার লেটার, কাভার লেটার হচ্ছে আপনার ভিসা অফিসারকে বোঝানো যে এক্স্যাক্টলি আপনি কি উদ্দেশ্যে এবং কিবা কোন কোন দিনে কোন কোন জায়গায় থাকবেন, আপনার সময়সীমা, ট্রাভেল প্ল্যান যেটাকে আমরা বলি ভ্রমণ পরিকল্পনা, এটা আপনি এই কাভার লেটারে উল্লেখ করতে পারেন। দেন হচ্ছে স্পন্সর বা চাকরির প্রমাণ। অর্থাৎ যদি আপনি কোনো ওয়ার্ক পারমিট বিষয়ে যান, সেক্ষেত্রে আবার চাকরির প্রমাণ হিসাবে আপনাকে যেমন ইতালির ক্ষেত্রে নুলাস্তা আসতে হয়, নুলাস্তা দিয়ে আপনি তখন ওয়ার্ক বিষয়ে অ্যাপ্লাই করবেন, বা সৌদির ক্ষেত্রে ওকালা মোফা হয়ে রেডি হয়ে তারপরে আপনার ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। আর স্পন্সরের ক্ষেত্রে কেউ যদি আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে স্পন্সরের ইনভিটেশন দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর ইনভিটেশন লেটারের ক্ষেত্রে বিজনেস বিষয় এবং ভিজিট বিষয় দুইটাতেই গুরুত্বপূর্ণ। বিজনেস বিষয়ের ক্ষেত্রে আমি শুরুতে বলছি যে আপনি যে কোম্পানির সাথে ডিল করতে যাবেন সংশ্লিষ্ট দেশের, ওই কোম্পানি থেকে ওই কোম্পানির প্যাডে আপনার আপনার নামে একটা ভিসা ইনভিটেশন লাগবে। দেন হচ্ছে ট্রাভেল প্ল্যান। ট্রাভেল প্ল্যানের মধ্যে হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন ও হোটেল বুকিংটা পড়ে, অর্থাৎ এয়ার টিকেট এবং হোটেল বুকিং। তো এয়ার টিকেট আপনি যদি ঢাকা থেকে কুয়ালালামপুরে যান অর্থাৎ মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য যান, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন টিকেট লাগবে, নট সিঙ্গেল ওয়ে আর ওয়ান ওয়ে টিকেট। যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন সেক্ষেত্রে আপনাকে রিটার্ন টিকেট লাগবেই।
আর পাশাপাশি হোটেল বুকিংটা লাগবে, কারণ যেহেতু মালয়েশিয়া ম্যান পাওয়ার হয় বাংলাদেশ থেকে। তো মালয়েশিয়া অনেক সময় হয় কি, আপনি যদি রিটার্ন টিকিট না দেখাইতে পারেন, প্লাস হচ্ছে আপনি হোটেল বুকিংটা না দেখাইতে পারেন, ইমিগ্রেশনে আপনাকে অফরোড করে দিবে। এবং সেটা অনেকে করছেও, কারণ বাংলাদেশে থেকে মালয়েশিয়া অনেক ফেক ভিসা হয়। ফেক ভিসা বলতে হচ্ছে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা হয়। আলটিমেটলি তারা টুরিস্ট না, দেখা গেল তারা গিয়ে ম্যান পাওয়ার সিস্টেমে চলে। তো এই কারণে আপনার এই ফ্লাইট রিজার্ভেশন এবং হোটেল বুকিংটা ভিসার জগতে খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্লাইট রিজার্ভেশনটা হচ্ছে আপনি যেই ডেটে যাবেন, আপনি যখন অ্যাপ্লাই করবেন যে কোনো দেশের ভিসার জন্য, ওই ডেটের অনুযায়ী আপনাকে এয়ার টিকিট এবং হোটেল বুকিংটা করতে হবে। ভিন্ন ভিন্ন ডেট হলে কিন্তু সমস্যা। এটা অবশ্যই মাথায় রাখবেন যখন ট্রাভেল প্ল্যান করবেন। আপনার ট্রাভেল আইটিনারি, আপনার এয়ার টিকিট এবং হোটেল বুকিং সবগুলোতে কিন্তু আপনার ডেট সিনক্রোনাইজেশন ম্যাচ করতে হবে। এখন আসলাম যে মোস্ট ভিজিটেড কান্ট্রিজ ভিসা প্রসিডিউর, অর্থাৎ বাংলাদেশে ম্যাক্সিমাম যে সব কান্ট্রিতে ভিসা আর জন্য মানুষ যায়, সেক্ষেত্রে তাদের ভিসা প্রসিডিউর আমরা কোথায় দেখবো? প্রথম হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিসা যে আইব্যাকের ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আমরা যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে ভিজিট করলে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো ইন্ডিয়ার ক্ষেত্রে ভিসার প্রসিডিউরটা কি? ভিসা দেন হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনার প্রফেশন টাইপ প্রুভ করার জন্য। আপনাকে যদি আপনি জব হোল্ডার হন আপনার এনওসি লাগবে, যদি বিজনেসম্যান হন আপনার ট্রেড লাইসেন্স হলে সেটা কি করতে হবে? নোটারি করতে হবে, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করে আপনি ওইটা জমা দিতে হবে। কারণ ভিসার সেক্টরে কোনো বাংলা ডকুমেন্ট এলিজিবল না, অর্থাৎ কোনো বাংলা ডকুমেন্টই অ্যালাউ না। যেটাই বাংলা ডকুমেন্ট থাকবে সেটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করতে হবে বাংলাদেশের কোনো অ্যাডভোকেট দ্বারা। দেন হচ্ছে ইন্ডিয়ার ভিসাটি হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনার একটা ফাইল ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করে ঠিক আলাদা একটা লিঙ্কে গিয়ে আপনার আইব্যাককে পেমেন্ট করতে হয় 824 টাকা, এবং পেমেন্ট করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্টটা স্লট পাবেন। অ্যাপয়েন্টমেন্টের যেদিন ডেট থাকবে ওই ডেটে সকল ডকুমেন্ট আপনার প্রিন্ট করে নিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাকে একটা টেন্টেটিভ ডেট দিবে এই পাসপোর্ট কালেক্ট করার জন্য। ওই ডেটে গিয়ে পাসপোর্টটা কালেক্ট করবেন। ভিসা হলে ভিসা সহই পাসপোর্ট পাবেন, ভিসা না হলে শুধু পাসপোর্টটাই পাবেন। থাইল্যান্ড হচ্ছে রিসেন্টলি বলতে হচ্ছে আজকে তো হচ্ছে জুন মাসের 26 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখ থেকে থাইল্যান্ড স্টিকার ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে। এখন থাইল্যান্ড হচ্ছে ই ভিসা দিচ্ছে, যেটাকে বলে ইলেকট্রনিক ভিসা। আগে যেটা করতে হইতো, থাইল্যান্ডের জন্য আমাদের স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হইতো তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে, যেমন আগে ছিল ভিএফএস ছিল, সাইমন ছিল, আইটিসি ছিল এবং হচ্ছে সিল্কওয়ে ছিল, 4টা কোম্পানি ছিল তাদের রিপ্রেজেন্টেটিভ। সেখানে গিয়ে আমরা ফাইল জমা দিতাম। বাট এই 2025 সালের শুরু থেকেই থাইল্যান্ড স্টিকার ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং ই ভিসা কার্যক্রম চালু করছে। অর্থাৎ এখন আর কোথাও আপনাকে ফাইল নিয়ে যেতে হবে না এবং আপনি নিজেই ঘরে বসেই থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে গিয়ে নিজেরটা নিজে অ্যাপ্লাই করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমাদের কোর্সে দেখলে আপনারা পাবেন, যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কোথায় কি আপলোড করবেন, কোর্সে সবগুলো পাবেন ডিটেলস। দেন হচ্ছে মালয়েশিয়া হচ্ছে ই ভিসা দেয়, অর্থাৎ মালয়েশিয়া কোনো আপনার কোথাও যেতে হবে না, ঠিক ঘরে বসে মালয়েশিয়াটা আপনার ই ভিসা করতে পারবেন। মালয়েশিয়ার ই ভিসার যে ওয়েবসাইট malaysia.imi.gov.my, এই ওয়েবসাইটে গিয়ে আপনি মালয়েশিয়ার অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন হচ্ছে ইউএসএ এর হচ্ছে আপনার কার্যক্রমটা হচ্ছে প্রথমে আপনাকে চুজ করতে হবে আপনি কোন ভিসা যাচ্ছেন। যেমন B1 B2 এটা হচ্ছে আপনার ভিজিট ভিসার জন্য, আর F1 হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য। এছাড়া J1 আরো কয়েকটা ক্যাটাগরি আছে। এইসব বিষয়ে আপনি চাইলে আবেদন করতে পারেন আপনার নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী। বাট B1 B2টা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে ইউএসএ তে। আর ইউএসএ তে হচ্ছে আপনার শুরুতে DS-160 ফর্ম নামে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হয়। ওই ফর্মটা ফিল আপ করার পরে আপনি পেমেন্ট করে, যেটা $185 পেমেন্ট করে আপনি ইউএস এর জন্য ভিসা আবেদন করতে পারবেন। আর ইউএসএ এর অ্যাপয়েন্টমেন্ট স্লট খুবই লেটে পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি এখন যদি আবেদন করেন দেখা গেল 1 বছর পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, এত পরিমাণ ডিলে হয়। বাট আপনি চাইলে ওই অ্যাপয়েন্টমেন্ট স্লটটাও এগিয়ে নিয়ে আসতে পারবেন, ওই সুযোগও আছে। বাট ধরে রাখেন যে 6 থেকে 7 মাস বা 1 বছর লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পাইতে। বাট ইউএস এর কার্যক্রমটা হচ্ছে এমনই, আপনি DS-160 ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে পেমেন্ট দিবেন, পেমেন্ট দেওয়ার পরে দেন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এখন আছেন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা হচ্ছে +600 এবং স্টুডেন্ট ভিসা হচ্ছে +500। তো যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে
তারা সাব ক্লাস 500 ভিসার জন্য আবেদন করে, যারা ভিজিট ভিসার জন্য আবেদন করে তারা সাব ক্লাস 600 ভিসার জন্য আবেদন করে। এছাড়াও অস্ট্রেলিয়ার আরো কয়েকটা সাব ক্লাস ভিসা আছে, যেমন 491, 191, 192, 488। এইসব বিষয় হচ্ছে আপনার স্কিল মাইগ্রেশন। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট স্কিল মাইগ্রেশন অ্যালাউ করে, বাংলাদেশ থেকেও আপনি চাইলে স্কিল মাইগ্রেশনে যেতে পারেন, যেটা আপনি সম্পূর্ণ ফ্যামিলি সহ যেতে পারবেন এবং ওয়ার্ক ভিসা সহই যেতে পারবেন, ডিরেক্ট মাইগ্রেশন। এছাড়াও আছে আপনার ভিজিট ভিসার জন্য আপনার যেতে হলে অনলাইনে আপনি করতে পারবেন। অস্ট্রেলিয়ার জন্য আপনার কোথাও ডকুমেন্ট নিয়ে যেতে হবে না। অনলাইনে যে ইমি অ্যাকাউন্ট আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি অস্ট্রেলিয়ার, এই লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং তাদের রুলস রেগুলেশন সবই ওখানে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা এবং হচ্ছে আপনার সাব ক্লাস 500, 600 সকল ভিসার ডিটেলস দেওয়া আছে, কি কি ডকুমেন্ট লাগবে সব দেওয়া আছে। এছাড়াও আমাদের কোর্স সবকিছু দেখিয়ে দেওয়া আছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে যে কিভাবে অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আগে লগ ইন রেজিস্ট্রেশন করতে হয়, তারপর আপনি লগ ইন করে আবেদন করবেন। আর ভিসা যেহেতু ই ভিসা, ইমেলে আসবে ই ভিসা, শুধু বায়োমেট্রিক করতে হবে। বায়োমেট্রিকের জন্য আপনি বাংলাদেশে ভিএফএস আছে, ভিএফএস এ বায়োমেট্রিক বা ফিঙ্গার যেটাকে বলি আমি, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এরপর হচ্ছে কানাডা। কানাডা হচ্ছে দুইটা ওয়েতে আপনি আবেদন করতে পারবেন কানাডার জন্য, একটা হচ্ছে আইআরসিসি পোর্টাল আর একটা হচ্ছে জিসিকি। তো এক একজন যেটাতে কমফোর্ট ফিল করে সেই সেই সিস্টেমে ওরা আবেদন করে। তো আমরা এখানে আইআরসিসি পোর্টালের যেই লিঙ্কটা দিয়েছি, আপনি এই লিঙ্কে গিয়েও আইআরসিসি পোর্টালে স্টেপ বাই স্টেপ কানাডা ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইউকে। ইউকে তে হচ্ছে আপনার একই লিঙ্কে আপনি স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা, দেন হচ্ছে স্টুডেন্ট ভিসা, সব একই লিঙ্কই। হ্যাঁ, জাস্ট আপনি ড্রপ ডাউন লিস্টে ক্লিক করবেন, সিলেক্ট করবেন যে কোন ভিসার জন্য আবেদন করবেন এবং সবকিছুই ইজি ওয়েতে দেয়া আছে ইউকে তে। এখন আসলে ইন্টারভিউ টিপস, অর্থাৎ যখন কোনো ইন্টারভিউতে আপনি ফেস করবেন, যেমন হচ্ছে আমার ইউএসএ ইন্টারভিউ হয়, তো সেখানে হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবেন এবং যে যা জিজ্ঞেস করে তাই, এবং শর্ট অ্যান্সার, এবং আপনার সত্যটা যাচাই করবেন যে সবগুলো কথার। আর হচ্ছে কোনো কনফিউজিং কোনো ওয়ার্ড বলা যাবে না, মনে নেই বা জানি না, এই ধরনের অ্যান্সার অলওয়েজ অ্যাভয়েড করবেন। আর আপনি যে আবেদন করছেন, যেমন ডিএস 160 ফর্মে যখন আবেদন করবেন আপনি ইউএস এর জন্য, আপনি তো সকল ডিটেলস দিয়ে রাখছেন, তো আপনি ওগুলা মাথায় রাখবেন। আমরা ব্যাপারটা হয় কি, আমরা এজেন্টকে দিয়ে করাই, এজেন্সি কি ইনফরমেশন দিচ্ছে আমি জানিও না। তো সেক্ষেত্রে হয় কি, ইন্টারভিউতে গেলে এটা মিসম্যাচ হয়। আমার ফর্মে এক ধরনের ইনফরমেশন, আমি মুখে বলতেছি আর এক ধরনের ইনফরমেশন, এই ধরনের কন্ট্রাডিকশন তৈরি হয়। আর পোশাকে প্রফেশনাল বা আচরণে আপনার আত্মবিশ্বাসী থাকতে হবে। আর অতিরিক্ত তথ্য বা মানে মিথ্যা তথ্য দেওয়া যাবে না। শুরুতে বললাম যে কখনোই অতিরঞ্জিত কথা বলা যাবে না, এবং ফর্মে বা ফাইলে কখনোই অ্যাডভান্স বা কোনোই মিসলিড ইনফরমেশন দেওয়া যাবে না। এতে আপনার হিতে বিপরীত হবে যদি কোনো অ্যাডভান্স তথ্য দিতে চান। আর কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। ফলস ইনফরমেশন দিলে আপনার নিয়ার ফিউচারে অন্যান্য কান্ট্রিতে ভিসা রিজেকশন তো হবেই, দেখা গেল অন্যান্য কান্ট্রিতে আপনার এটা খুব প্রবলেমেটিক হবে। তো কখনোই ফলস ইনফরমেশন দিয়ে আবেদন করবেন না। প্রয়োজনে নিজেকে স্টেবল করুন, নিজেকে এলিজিবল করুন, তারপরে আবেদন করুন। এলিজিবল না হয়ে কখনোই আপনি আবেদন করবেন না। দেন হচ্ছে ভিসা প্রসেসিং এর সময় ও ট্র্যাকিং। এখন এক একটা দেশের এক এক ধরনের টাইম ডিউরেশন থাকে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে 6 থেকে 7 দিন ভিতরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে টেন্টেটিভ যে আপনাকে পাসপোর্ট কালেকশন ডেট দিবে, 7 থেকে 8 দিনের ভিতরে আপনাকে দিয়ে দিবে ভিসার রেজাল্ট। আবার থাইল্যান্ডের ক্ষেত্রে 4-5 দিন ছিল, এখন ইদানিং প্রায় 20 থেকে 30 দিন লেগে যাচ্ছে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে। আবার মালয়েশিয়ার ক্ষেত্রে 4-5 দিনে ভিসা পাওয়া যায়, অর্থাৎ ভিসার অ্যাপ্লিকেশনের ডেট থেকে ভিসার ফাইনাল ডিসিশনটা আপনি 4-5 দিনের ভিতরে পাবেন। এটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। এছাড়াও অনলাইনে ট্র্যাকিং করা যায়, যেমন বিএফএস এর মাধ্যমে প্রত্যেকটা আইডির আপনি অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করতে পারবেন, অর্থাৎ স্ট্যাটাস জানতে পারবেন যে কি অবস্থায় আছে আপনার আবেদনটা। এছাড়াও এসএমএস বা ইমেল দিয়েও আপডেট পাওয়া যায়। আর ভিসা দেরি হলে আপনাকে সংশ্লিষ্ট ইমেল করতে হবে, বিএফএস এ যোগাযোগ করতে হবে। আর এই হচ্ছে বিষয়, আপনাকে ট্র্যাকিংটা আপনাকে এইভাবেই করতে হবে। এখন ভিসা প্রসেসিং নিয়ে আসলে প্রচলিত কিছু ভুল ধারণা আছে আমাদের। প্রথমত হচ্ছে যে ব্যাংকে টাকা থাকলে ভিসা হয়ে যায়, এটা অনেকে বলে, বাট আসলে এটা না। আর এছাড়াও আরো অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, ব্যাংকে আপনার টাকা থাকলে যে ভিসা পেয়ে যাবেন বা ইউএসএ ইউকে আপনাকে ভিসা দিয়ে দেবে, নট রাইট। আপনার প্রফেশন, আপনার কান্ট্রি টাই আপস, আপনার ইন্টেনশন সবকিছু এখানে ভ্যারি করে। দেন হচ্ছে একবার রিফিউজ মানে আর ভিসা পাওয়া যাবে না, এটাও ভুল ধারণা। কারণ অনেকেই আছে যে রিফিউজাল পাওয়ার পরও আবার ভিসা পাইছে।
তো এটা ডিপেন্ড করে যে আপনি রিফিউজালটা কেমন। তো একবার রিফিউজ মানে যে ভিসা পাওয়া যাবে না এমনটা না। যে হচ্ছে বাড়ির দলিল জমির কাগজ দিলে ভিসা নিশ্চিত, তো এটা আসলে এক ধরনের ভুল ধারণা। কারণ হচ্ছে আপনি দেখেন, আমাদেরকে অ্যাসেট বুঝতে হবে যে আসলে কোনটা অ্যাসেট, মানে লিকুইড মানি এবং লিকুইড অ্যাসেট সেটা কি। অ্যাসেট হচ্ছে আপনার জায়গা আছে, আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আপনার একটা প্লট আছে, আপনার একটা গাড়ি আছে, এগুলো অ্যাসেট। এগুলো কিন্তু কোনোটা লিকুইড ক্যাশ না। লিকুইড ক্যাশ হচ্ছে কি, আপনার ব্যাংক ব্যালেন্স কত, আপনার এফডিআর কত আছে, এগুলাকে আমরা বলি লিকুইড ক্যাশ। তো বিশেষ করে ভিসার ক্ষেত্রে লিকুইড ক্যাশটা খুব বেশি প্রায়োরিটি পায়, আপনার লিকুইড ক্যাশ কত আছে। বাট ওগুলো সাপোর্টিভ, জমির কাগজ বলেন, বাড়ির দলিল বলেন, যেগুলো অ্যাসেট আপনার, এগুলো কান্ট্রি টাইপ এর জন্য বেটার, বা এগুলো আপনাকে সাপোর্টিভ হিসেবে কাজ করে। বাট আলটিমেটলি ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে বেশি প্রাধান্য পায় ভিসা অফিসারের ক্ষেত্রে। দেন হচ্ছে এজেন্ট ছাড়া ভিসা প্রসেসিং করা যায় না, এই তো একটা ওয়ান কাইন্ড অফ মিথ। কারণ হচ্ছে এজেন্ট ছাড়া ভিসা প্রসেসিং করা যায়। আমাদের যে স্টুডেন্ট ভিসা বলেন বা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং কোর্স বলেন, আমরা যতগুলো কান্ট্রি দেখাইছি আপনাদেরকে, প্রত্যেকটা কান্ট্রিতে আপনি এজেন্ট ছাড়াই আপনারা করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন, আপনি নিজেরটা নিজে করতে পারবেন, ফ্যামিলির সবাইকে হেল্প করতে পারবেন, ইভেন ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারবেন। আমরা ওইভাবে ওইটা দেখাইছি, আসলে এজেন্ট লাগে না। তবে হ্যাঁ, একজন প্রপার কনসালটেন্ট দিয়ে করালে ভালো। কারণ আর যখন করাবেন আপনার নিজেরও কিছু ইনফরমেশন জানা দরকার আছে। কারণ এজেন্সি আপনাকে কি ধরনের সার্ভিস দিচ্ছে বা কি ধরনের বুঝাচ্ছে, আপনার কাছে যদি প্রপার ইনফরমেশন না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কি ভুল বুঝাচ্ছে না ঠিক বুঝাচ্ছে। যখন আপনার কিছু ইনফরমেশন জানা থাকবে, সেক্ষেত্রে আপনি এজেন্সির সাথে কথা বলতে পারবেন। যেমন রিসেন্টলি আমাদের এক স্টুডেন্ট, সে বলতেছে যে তার কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট বাবদ 2 লাখ টাকা নিয়েছে। এখন সে জানেই না 2 লাখ টাকা তার থেকে কেন নিল এজেন্সি। তার বিষয়টা হচ্ছে এমন, তো আপনার মনে করেন বাংলাদেশে তো অনেক কিছুই হয়। তা আমরা এই ভিসা প্রসেসিং কোর্সটা নিয়ে আসছি যাতে আপনাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো আছে, বা অনেকে জানে না আসলে বিষয়গুলো কিভাবে হয়, এক্সাক্ট ওয়েটা জানে না। দেখা গেল একজন এসে বললো আপনাকে যে তোমার পাসপোর্ট দাও, তোমাকে ভিসা দিয়ে দিচ্ছি। আসলে তো জিনিসটা এমন না। কারণ আপনাকে জানতে হবে যে একটা কান্ট্রির ভিসা পেতে হলে আমার কি কি ডকুমেন্ট দিতে হবে। যখনই কেউ আপনাকে বলবে যে তোমার শুধু পাসপোর্ট দাও, আমি তোমাকে ভিসা করে দিচ্ছি, টুরিস্ট ভিসা, তখন আপনার বুঝতে হবে যে তা হয়তো মেবি তারা আমাকে ফেক ডকুমেন্ট দিয়ে আমাকে অ্যাপ্লাই করাচ্ছে। তো এই ক্ষেত্রে তো আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ বা আপনার প্রোজ এন্ড কনস দুইটাই তো আছে সবকিছু। তো এই বিষয়গুলোতে আপনাকে অবগত থাকতে হবে, থাকলেই না আপনি ধরতে পারবেন যে আমার কোন জায়গায় গ্যাপ আছে। অতএব এজেন্ট ছাড়া ভিসা প্রসেসিং করা যায় না, এটা একটা ভ্রান্ত ধারণা। তবে হ্যাঁ, এজেন্ট দিয়ে করালে ভালো। আর নিজে যদি জানেন, নিজে পারেন, দ্যাটস বেস্ট। আপনার মনে করেন আপনার আর কারো হেল্প লাগবে না, নিজেরটা নিজে করলেন। আর যখনই নিজেরটা করবেন, নিজের প্রতিও একটা কনফিডেন্স পাবেন, এবং একটা কি বলে ভালো লাগা কাজ করে আর কি, নিজেরটা নিজে করলে। দেন হচ্ছে ফেক কাগজ দিলে তা ধরা পড়ে না। এটা অনেকে বলে যে ফেক কাগজ দিয়ে ধরা পড়ে না, আসলে ধরা পড়ে। যেমন রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট, সে একজনের ফাইল করছে, সাভারের একজন আর্মি পার্সন নাকি, উনি একটা ফেক ডকুমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বলেও নাই, স্টুডেন্টকে বলে নাই, স্টুডেন্ট নিজে নিজে তাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে যখন রিফিউজাল লেটার আসছে, রিফিউজাল লেটারে ডিরেক্ট ওরা লিখে দিচ্ছে যে ইউর ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফেক। তখন যখন সে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করছে যে আপনি ডকুমেন্টটা কি ফেক দিয়েছেন কিনা, যে এই ব্যাংক স্টেটমেন্ট, তখন উনি স্বীকার করছে যে হ্যাঁ এটা ফেক। বাট উনাকে 10 বছরের জন্য কি করছে, ব্যান করছে, আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এই যে প্রবলেম গুলা, ফেক কাগজগুলো দিলে ধরা পড়ে। হয়তো আমরা মনে করি যে আমরা অনেক চালাক বাঙালি, বাট আলটিমেটলি ফেক ডকুমেন্ট দেওয়া উচিত না, এক কথায়। এখন আসেন যে আসলে রিলেটেড নলেজ কেন আপনাদের দরকার বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমি বলি। 10-20 মিনিট সময় দাও। আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে রিসেন্ট নিউজ, আমার মেবি লাস্ট উইকের নিউজ। তো এটা আমি আপনাদের জন্য এই প্রোগ্রামে মানে ভেবেছিলাম যে আপনাদের জন্য রাখি প্রোগ্রামের জিনিসটা, আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়গুলো কি হয়। দেখেন, এটা একটা ঢাকা ট্রিবিউনের নিউজ। সেটা হচ্ছে ভুয়া ভিসা নিয়ে যেভাবে ঢাকা থেকে ইমিগ্রেশন পার হলেন একসঙ্গে 30 জন। এই হচ্ছে বিষয় বাংলাদেশের অবস্থা। এটা নিউজটা যদি আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে যাচ্ছে হচ্ছে মেবি ডাঙ্কি, ওই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে, অবৈধ উপায়ে। তো লোকগুলাকে তারা কি করছে, ওরা বাংলাদেশ থেকে টার্কিতে নিয়ে যাবে, দেন টার্কি থেকে লিবিয়া হয়ে মেবি বর্ডার ক্রস করবে আর কি, সাগর পাড়ি দিয়ে যাবে। এখন হয়েছে কি, এই 30 জনকে তারা ই ভিসা দিচ্ছে। এখন যারা ভুক্তভোগী, তারা জানেও না যে আসলে এটা ফেক ভিসা। এখন আপনাকে জানতে হবে যে টার্কি ই ভিসা কাদেরকে দেয়। টার্কি ই ভিসা তাদেরকে দেয় যাদের সেনজেন ভিসা আছে, অর্থাৎ আপনার সেনজেন বা আপার ক্লাস কান্ট্রিগুলোর ভিসা আছে, তখন আপনি টার্কির জন্য ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনি এলিজিবল। এছাড়া আপনাকে
স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে, যেটা বনানীতে আপনার রিয়াদ ইন্টারন্যাশনাল, ওরা টার্কির ভিসা ফাইল জমা নেয়। তো সেক্ষেত্রে আপনি ওইভাবে করতে হবে, অর্থাৎ স্টিকার স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে। কিন্তু ইনাদের কেউ বাংলাদেশ থেকে জীবনেও যায় না এই দেশের বাইরে, তারা এই ভিসা পেয়ে গেছে, অর্থাৎ ফেক। এবং তারা ইমিগ্রেশনও পার হয়েছে, সেটাও কিভাবে হয়েছে নিউজে বলা আছে। তো এইভাবে চলে গেছে। বাট যখন ওরা ফেরত আসলো, এরা টার্কি থেকে মানে সামহাও টার্কির কোনো অফিসিয়াল এদেরকে ফাইন্ড আউট করছে, ওদেরকে সবাইকে ব্যাক করাইছে। তো এই হচ্ছে যে ইনফরমেশন গ্যাপ। আপনার ভিসা রিলেটেড কিছু নলেজ থাকলে আপনার অনেক ধরনের প্রতারণা বলেন বা কোনো ট্র্যাপ বলেন, আপনি পারবেন মানে এড়াতে পারবেন, এগুলা থেকে নিজেকে সরাতে পারবেন। এই কারণে আহ, এটা আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভিসার নলেজটা একটা মৌলিক নলেজ হয়ে গেছে এখন বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ বাংলাদেশ থেকে প্রচুর লোক র্যান্ডম ট্যুর করে, র্যান্ডম আসা যাওয়া করতেছে, এবং বাংলাদেশের অনেক বদনামও হচ্ছে এই যে বাজে প্র্যাকটিসের জন্য, ব্যাড প্র্যাকটিসের জন্য। তো যখন আপনার নলেজটা থাকবে, আমরা এই নলেজটা মানুষের কাছে শেয়ার করতে পারবো যে না, আমরা বাংলাদেশে মানে গ্লোবালাইজেশনের যুগ, আমরা চাইবো বাংলাদেশকে বিশ্বের দরবারে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, এটা একটা মৌলিক জ্ঞানের অংশ হয়ে গেছে। তো এই নলেজগুলো আপনাদের দরকার আছে, নিজের জীবনে হোক এবং আপনার আত্মীয় স্বজন বা বিজনেস লাইফে হোক। আপনি চাইলে এগুলো শিখে আপনি প্রপার কনসালটেন্সি সার্ভিসে দিতে পারেন মানুষকে। এতে করে আপনার একটা প্রফেশনও দাঁড়াইলো, প্লাস হচ্ছে আপনার মানুষকে গাইড করলেন, প্রপার গাইডেন্স দিলেন। এখন আসেন যে প্র্যাকটিক্যাল পরামর্শ কি হচ্ছে। প্রথম হচ্ছে সরকারি ওয়েবসাইট ছাড়া অন্যখানেও তথ্য যাচাই করতে হবে। শুধু অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবেন তাও না, আরো অন্যান্য ঘাটাঘাটি করবেন যে এক্স্যাক্টলি বিষয়গুলো কি। যখনই কোনো দেশে বিষয় অ্যাপ্লাই করবেন, কয়েকটা ব্লগ পোর্টাল, এখন তো ইন্টারনেটের যুগ, জাস্ট গুগলে সার্চ করে দেখে নেবেন। দেন হচ্ছে এজেন্টের উপর পুরোপুরি নির্ভর না করে নিজেও জানুন। যেটা আমি শুরুতে বললাম যে এজেন্ট তো আপনাকে হেল্প করবেই, বাট নিজেরও কিছু নলেজ রাখতে হবে, নয়তো তো ভুলভাল বুঝাবে। দেন হচ্ছে সব ডকুমেন্ট কপি রাখতে হবে এবং সফট কপিও সংরক্ষিত রাখতে হবে। ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না, ইটস ক্রাইম। এবং হচ্ছে দুটা বাসে ইমেল বা অফিসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন চাইলে। আর একবার রিজেক্ট হলো সঠিকভাবে আবেদন করলে ভিসা পাওয়া সম্ভব। আমাদের অনেক ভিসা এভাবে হয়েছে যে রিজেকশনের পরও ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ভিসা হয়েছে। সেক্ষেত্রে কাভার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। কাভার লেটার আপনারা এক্সপ্লেনেশন করে দিবেন যে এর আগে কেন রিজেকশন হয়েছে, সেটাকে আপনার ভুলে না আপনার কোনো প্রপার কোনো ডকুমেন্টের ল্যাকিং এর কারণে। সঠিক এক্সপ্রেশন দিলে অবশ্যই ভিসা পাওয়া পসিবল। এখন আসেন যে স্কিল প্ল্যানেটে আপনাদেরকে যে আজকে আমরা এখানে একত্র করলাম, সেটা কি উদ্দেশ্যে? সেটা হচ্ছে আমাদের স্কিল প্ল্যানেটের অফলাইন কার্যক্রমের কোর্স আছে, প্লাস আমাদের অনলাইন লাইভ কোর্সও ছিল। কিন্তু ম্যাথ পিপলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা রেকর্ড কোর্স চালু করেছি। একটা হচ্ছে বিষয় এক্সপার্ট কোর্স, এখানে 100টার উপরে ভিডিও আছে, আর 30+ আওয়ার্স এবং 90+ কান্ট্রিজ কভার করা হয়েছে। আর এখানে আপনি A to Z ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। এছাড়াও আমরা ডে বাই ডে আপডেট করার চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের প্রায় 2 বছর আগ থেকে আমরা শুরু করছি এই কার্যক্রম, তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যেমন থাইল্যান্ড ছিল স্টিকার ভিসা, হয়ে গেছে এই ভিসা। দেন ডে বাই ডে আরো অনেক কিছু নতুন নতুন নিয়ম কানুন আসতেছে। তো আমরা চাচ্ছি এই কোর্সটা অলওয়েজ আপডেট রাখতে, যাতে আপনারা আসলে প্রপার গাইডেন্সটা পান, অর্থাৎ ওয়ান টাইম পারচেজ, ওয়ান কাইন্ড অফ লাইফ টাইম সার্ভিস এটা পাচ্ছেন। প্লাস হচ্ছে স্টুডেন্ট ভিসা কোর্স। স্টুডেন্ট ভিসা কোর্স হচ্ছে এটা আলাদা, শুধু স্টুডেন্ট নিয়ে, অর্থাৎ স্টুডেন্ট বিষয়ে অনেকে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যেতে চায়, বা অনেকে কনসালটেন্সি বিজনেস করতে চায়, বা প্রপার গাইডলাইন কিভাবে পাবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কিভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রক্রিয়াটা জানবে, দেন হচ্ছে ভিসা প্রসিডিউরটা জানবে, এটার জন্য আপনার স্টুডেন্ট ভিসা কোর্সটা আপনারা নিতে পারেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে course.skillplanb.com। তো এটা হচ্ছে আমাদের ভিসা প্রসেসিং কোর্স। এখানে আপনার প্রত্যেকটা মডিউল সাজানো আছে, কোন কোন কান্ট্রির জন্য কি কি ভিডিও আছে সবকিছু এখানে পাবেন আপনারা। ইউএসএ, মিশর, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন, জার্মান, সুইডেন, ডেনমার্ক, ইটালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, স্পেন, জাপান, মিডল ইস্ট। দেন হচ্ছে কোন কোন কান্ট্রি আমাদেরকে ভিসা ফ্রি দিচ্ছে এবং কোনগুলো হচ্ছে অন অ্যারাইভাল, এবং কোন কোন কান্ট্রি ই ভিসা দিচ্ছে, সকল লিস্ট আপনারা এখানে পাবেন। নেপাল, ইন্ডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সকল বিষয়গুলো পাবেন এখানে। দেন হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাতে আমরা অলমোস্ট বাংলাদেশ থেকে যতগুলা কান্ট্রিতে স্টুডেন্টরা যায় অলমোস্ট সেগুলো কভার করা হয়েছে। আমাদের ভিসা ডকুমেন্টস এর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, স্টাডি প্ল্যানের জন্য কি দরকার হয়, স্কলারশিপের জন্য কি কি হয় এবং কত ধরনের স্কলারশিপ আছে,
এবং মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্র্যাকটিক্যালি অ্যাডমিশন প্রসিডিউর থেকে শুরু করে একদম ভিসা অ্যাপ্লিকেশন এভরিথিং। আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা, অনেকে ইউকের অল্টারনেটিভ হিসাবে আয়ারল্যান্ড চুজ করে, কারণ ইউকের কালচার এবং আয়ারল্যান্ডের কালচার অলমোস্ট সেম। দেন হচ্ছে ইউকের স্টুডেন্ট ভিসা। লিথুনিয়া, লিথুনিয়া হচ্ছে আপনার একটা সেনজেন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, বাট এদের অনেক কিছু একটু শিথিলতা আছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে এবং স্টুডেন্টের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আইএলটিএস ছাড়াই লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায়। এছাড়া হচ্ছে সুইডেন স্টুডেন্ট ভিসা, ইউএসএ স্টুডেন্ট ভিসা, অস্ট্রেলিয়া, কানাডা। দেন হচ্ছে স্যাম্পল ডকুমেন্টস এর মধ্যে হচ্ছে আমরা এসওবি কিভাবে লিখতে হয়, এলওআইএল কিভাবে লিখতে হয়, এই সম্পর্কে আপনারা প্রপার ধারণা পাবেন। এছাড়াও আমাদের স্টুডেন্টরা আর কি কি সার্ভিস সাপোর্ট পাবে? তো সাপোর্টটা হচ্ছে আমরা মেডিকেল ট্যুরিজম নিয়ে আমাদের একটা কনসার্ন এজেন্সি আছে, যারা আমাদের স্টুডেন্টদেরকে মেডিকেল ট্যুরিজমের B2B অপরচুনিটি দিচ্ছে। অর্থাৎ আমাদের স্টুডেন্ট যদি কেউ আপনারা মেডিকেল মেডিকেল বিষয়ের বিজনেস করতে চান বা মেডিকেল ট্যুরিজম বিজনেস করতে চান, আমরা স্কিপনেট আপনাদেরকে গাইড করতে পারবো। দেন হচ্ছে স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি, আপনারা যদি কোনো স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি বিজনেসের সাথে ইন হইতে চান, সেক্ষেত্রে আমাদের টাই আপে কয়েকটা ফার্ম আছে, তাদের সাথে আমরা আপনাদেরকে ইন করে দিতে পারবো এবং ওদের ব্যাকগ্রাউন্ড আমরা ক্রস চেক করেছি, দেয়ার আপনাদের জন্য বেটার হবে। দেন হচ্ছে থার্ড, ওটিএ B2B বিজনেস। এখন ওটিএটা কি? ওটিএ হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি, সংক্ষেপে ওটিএ। যেটা আমরা জানি যে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আপনার বিজনেস করতে হলে আপনাকে মাস্ট বি টিকেটিং সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ এই সেক্টরটা শুরু হয় টিকেটিং দিয়ে। আর টিকেটিং কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা হ্যান্ডস আপ বিজনেস, কারণ আপনার ভালো প্রফিট করা যায় এই বিজনেসে যদি আপনার ক্লায়েন্ট থাকে। আপনারা সচরাচর দেখবেন যে টিকেটিং ইন্ডাস্ট্রিটা কেমন, আর ডে বাই ডে ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে। আর এই উদ্দেশ্যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে, যেহেতু আমাদের এয়ার টিকেটিং কোর্স আছে, আমরা জিডিএস প্রশিক্ষণও দেই, তো সেক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ওটিএ সিস্টেমটা দিচ্ছি একটা থার্ড পার্টির হয়ে। যে সেটা কেমন, সেটা হচ্ছে আপনারা ওটিএ ওয়েবসাইট পাবেন আপনাদের কোম্পানির নামে, কোম্পানির লোগোর থ্রুতে। আপনার ওটিএ এর B2B ওয়েব পোর্টাল পাবেন। আপনার কোম্পানির নামে একটা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ থাকবে। সাপোজ আপনার কোম্পানির নাম যদি হয় এবিসি ট্রাভেলস, এবিসি ট্রাভেলস এর নামে একটা ওয়েবসাইট হবে, এবিসি ট্রাভেলস এর নামে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ পাবেন এবং আইওএস অ্যাপ, অর্থাৎ অ্যাপ ভার্সন দুইটা, অ্যান্ড্রয়েড ভার্সন এবং আইওএস ভার্সনে দুইটা অ্যাপ পাবেন। B2C, B2Bও আছে, বাট আমরা সাজেস্ট করবো আপনাদেরকে B2C নিয়ে কাজ করতে, কারণ B2B নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। অলরেডি মার্কেটে অনেক জায়ান্ট প্রতিষ্ঠান আছে B2B-তে। আপনি ডিরেক্ট কাস্টমারের সাথে কাজ করেন, প্রফিটটা ভালো পাবেন। তো এই ওটিএ সিস্টেমটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে খুবই স্বল্প মূল্যে প্রোভাইড করে থাকি, যারা বিজনেস করতে চায় বা শুরু করতে চায় এই ইন্ডাস্ট্রিতে। বা অনেকে আছে দীর্ঘদিন টিকেটিং বিজনেস করতেছে অ্যানালগ সিস্টেমে, ডিজিটালাইজ হয় নাই। এখন কিন্তু বাংলাদেশে ডিজিটালাইজ ছাড়া বিজনেস আপনি সাস্টেন করাতে পারবেন না। অর্থাৎ আপনি ম্যানুয়ালি কয়টা টিকিট কাটবেন বা কয়টা যাত্রীকে আপনি সেবা দিবেন? আপনার একটা রিজার্ভেশন স্টাফ, সে সর্বোচ্চ কতজন লোককে সার্ভিস দিতে পারবে? বা ওটিএটা হচ্ছে কেমন, খুবই অটোমেশন। আপনার ক্লায়েন্ট, আপনার যে প্যাসেঞ্জার, সে আপনার অ্যাপটা ডাউনলোড করবে, ইনস্টল করবে, সে তার মতো ফেয়ার দেখবে। আপনাকে সে ইনকোয়ারি করার দরকার নাই যে আমার ঢাকা থেকে রোমের টিকিটটা দেখো, আমার ঢাকা থেকে দিল্লির টিকিটটার প্রাইসটা আমাকে জানাও, কোনো দরকার নাই। জাস্ট আপনি আপনার অ্যাপটা দিয়ে দিবেন আপনার স্টুডেন্টকে, প্যাসেঞ্জারকে, তারা টিকিট ফেয়ার দেখবে। যদি তাদের মনে হয় যে না টিকিট ফেয়ার ওদের সাথে যায়, ওরা আপনার টিকিট বুক করবে, আপনি ব্যাকিং থেকে টিকিটটা ইস্যু করে দিবেন। ভেরি সিম্পল প্রসেস। আপনার টাইম কনজিউমিং অনেক বেঁচে যাবে, আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি বেড়ে যাবে। আপনি 10টা স্টাফের কাজ একটা স্টাফ দিয়ে করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো মোবাইল অ্যাপ্লিকেশন পাবেন, অ্যান্ড্রয়েড ভার্সনও পাবেন, আইওএস ভার্সনও পাবেন, আপনার কোম্পানির নামেই অ্যাপ থাকবে। এছাড়াও আপনারা ব্যাক অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার, অর্থাৎ এছাড়াও আপনি তো টিকিট ছাড়াও আরো অন্যান্য সার্ভিস দিবেন ক্লায়েন্টকে। আপনার অনেকে উমরা নিয়ে কাজ করে, হজ নিয়ে কাজ করে, ভিজিট ভিসা নিয়ে কাজ করে, স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, বা এ সংক্রান্ত আরো অনেক সার্ভিস আছে, অ্যারন সার্ভিস আছে। তো ওই সার্ভিসে যে আপনার একটা সফটওয়্যার লাগবে অটোমেশনের জন্য, ইনভয়েস জেনারেশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এই সকল বিষয়ের জন্য একটা ব্যাক অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনারা পাবেন। এছাড়াও জিডিএস, জিডিএস হচ্ছে, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না, জিডিএস হচ্ছে, জিডিএস দিয়ে এয়ার টিকিট ইস্যু করা যায়। আমরা ওটিএ দিয়ে টিকিট বুক করাই, বাট আলটিমেটলি টিকিটটা ইস্যু হয় জিডিএস এ। তো যারা জিডিএস এর কাজ জানে, তারা জিডিএস এর সাব আইডিও আমাদের থেকে নিতে পারবে। আমরা ওই ফ্যাসিলিটি আপনাদেরকে দিব। আমাদের সার্কেলে অনেক আইআইটা কোম্পানি আছে যারা আমাদের স্টুডেন্টদেরকে অলরেডি দিচ্ছে জিডিএস এর সাব আইডি।
তো আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে জিডিএস এর সাব আইডি নিতে পারেন। আর জিডিএস টার নিলে আপনার বিজনেস অনেক গ্রো করবে। অর্থাৎ একটা আয়াটা কোম্পানি আর নন আয়াটা কোম্পানি আপনি সেম ফ্যাসিলিটি পাবেন। আর আমরা যাদেরকে দিয়ে আপনাদের জিডিএস এর সাব আইডি দিব তারা 7% দিয়ে দিচ্ছে, কোনো পার্সেন্টেজ তারা রাখতেছে না, পুরো টাকাটাই পুরো প্রফিটটাই আপনাদেরকে দিবে। দেন হচ্ছে ব্র্যাক এবং ইবিএল ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ। যদি আপনারা ওটি এটা নেন, অনেকের আছে বিজনেস মাত্র শুরু করতে চাচ্ছে বাট কোনো ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকিং কোনো ফ্যাসিলিটি পায় নাই বা নেয় নাই, মাত্র শুরু করবে, তো তাকে আমরা ব্র্যাক এবং ইবিএল এর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেবো আমাদের দায়িত্বে। দেন হচ্ছে ফ্রি ম্যাট লাইফ হেলথ কার্ড, যারা ওটি আমাদের থেকে নিবে তারা একটা ম্যাট লাইফের, যেটা অ্যালিকো বলে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের থেকে আপনারা একটা ফ্রি হেলথ কার্ড পাবেন 1 বছর মেয়াদের। এগুলো হচ্ছে একটা অ্যাড অন সার্ভিস জাস্ট পাবেন আর কি। আর কি কি সুবিধা হবে? সুবিধা হচ্ছে পিএনআর শেয়ার করে আপনারা টিকিট ইস্যু করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা জিডিএস জানে তারা বুঝতে পারবেন যে পিএনআর শেয়ার করে টিকিট ইস্যু করার অনেক সুবিধা আছে। প্লাস হচ্ছে টিকিট কমিশন ডোমেস্টিকে আপনি পাচ্ছেন 12%, ইন্টারন্যাশনাল রুটে পাবেন 7% টিকিটের। এয়ারলাইন যেটা দিচ্ছে সেটাই পাবেন অলমোস্ট। দেন হচ্ছে বিএসপি বিল ক্রস চেক ফিচার পাবেন এবং 24/7 সাপোর্ট পাবেন, যেহেতু টিকিটের বিজনেস এটা তো জানেনই, অন টাইম সাপোর্ট না দিলে ক্লায়েন্ট থাকবে না, আর অন টাইমে টিকিট বুক করতে হবে। এছাড়াও ছোট টিকিট হচ্ছে সোল্ড আউটসাইড, টিকেট আউটসাইড, অর্থাৎ দেশের বাইরের টিকিট। সাপোজ লন্ডন থেকে নিউ ইয়র্ক যাবে, বা নিউ ইয়র্ক থেকে রোম যাবে, বা রোম থেকে লিসবন যাবে, এই ছোট টিকিট গুলো আপনারা এই ওটি এর মাধ্যমে আপনারা টিকিট বুক করতে পারবেন। আর সাব এজেন্টরির সুবিধা এটা আমরা বলছি, বাট আমরা আপনাদেরকে কখনোই এটাতে ইয়ে করবো না, আর রেফার করবো না। কারণ হচ্ছে কি, সাব এজেন্ট তৈরি করার দরকারই নেই, আপনি নিজের বিজনেস নিজে করেন। আর সাব এজেন্ট তৈরি করলে এখানে আসলে অনেক ধরনের মাল্টি লেয়ার তৈরি হয়, প্রবলেম ক্রিয়েট হয়। কারণ সাব এজেন্টরা তো তার আপনাদের বিজনেস নিয়ে যাবে, আপনি পাচ্ছেন 7%, দেখা যাবে সাব এজেন্ট দিতে হবে 6%। তো সেক্ষেত্রে আপনি আসলে আলটিমেটলি ভালো প্রফিট করতে পারবেন না। তো বেটার আপনি B2C-টা ফোকাস করবেন, অর্থাৎ আপনার ব্র্যান্ডকে দাঁড় করান, জাস্ট অ্যাপটা ইনস্টলেশন করান আপনার সার্কেলের মধ্যে, ভালো একটা বিজনেস আপনি জেনারেট করতে পারবেন। আপনার মানে আপনার কি বলে মানে বড় প্রতিষ্ঠান হওয়ার দরকার নেই যে আপনি বিশাল ব্র্যান্ড করবেন। যা শুরুটা করেন নিজের নিজের গণ্ডিতে যারা আছে, বা ছোটখাটো মার্কেটিং ক্যাম্পেইন করে আপনি ওটিএ নিয়ে বিজনেসটা শুরু করেন। আর এটা অবশ্যই মাথা রাখবেন, যারা আপনার ওটিএটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট। আপনি সাপোজ করেন উমরা ভিসা, এখন আপনি যখন আপনার ওটিএ থাকবে, আপনি আপনার এজেন্টদেরকে বা ক্লায়েন্টদেরকে যখন বলবেন যে আমার অ্যাপটা নিয়ে ইনস্টলেশন করে রাখো, যদি তোমার কখনো টিকিটের প্রয়োজন পড়ে জাস্ট নক মি, আমি তোমাকে টিকিট করে দিব। এতে করে হয় কি, আপনার কোম্পানি কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে, আপনি কিন্তু টিকিট করতেছেন না, আপনি উমরা নিয়ে আসেন। এতে করে কি হবে, আপনার উমরার বিজনেসটারও আরো ব্র্যান্ডিং হলো। তো আপনারা যারা অলরেডি বিজনেসে আছেন তারা চাইলে নিজের কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য চাইলেও ওটিএটা নিতে পারেন। এখন আসেন যে আরো কিছু সুযোগ সুবিধা আছে, পার্শিয়াল পেমেন্ট, ইমার্জেন্সি ক্রেডিট ফ্যাসিলিটি। পার্শিয়াল পেমেন্ট, ইমার্জেন্সি ক্রেডিট ফ্যাসিলিটি এটা তখন নির্ভর করবে যখন আপনারা মোটামুটি ভালো বিজনেস করতেছেন, তখন গিয়ে একটা সময় আপনারা ক্রেডিট ফ্যাসিলিটিও পাবেন এবং পার্শিয়াল পেমেন্টেরও সুযোগ থাকবে। এছাড়াও আমার হোটেল বুকিং এর মডিউল আসতেছে অগাস্টে, আমাদের ওই সফটওয়্যারে অগাস্টে হোটেল বুকিংটার মডিউল আসলে হোটেল বুকও করা যাবে। এই হচ্ছে বিষয়। এছাড়াও ট্রেনিং সুবিধা পাবেন, আরো অনেক ধরনের ফ্যাসিলিটি আছে ওটিএতে, ইনশাল্লাহ আপনারা বেটার কিছু পাবেন। আর এই ওটিএ এটাকে নন আয়াটা প্রিমিয়াম প্যাক বলে, অর্থাৎ যাদের আয়াটা নাই তারাই ওটিএটা নিবে। তো নর্মাল যদি মার্কেট কস্ট বলেন, 3 লাখ টাকার মতো পড়ে যাবে আপনার কোনো এজেন্সি বা কোনো সফটওয়্যার ফার্মের থেকে গেলে। বাট স্কিল প্ল্যানের স্টুডেন্টরা এটা খুবই নামমাত্র মূল্যে পাচ্ছেন, অনলি 25,000 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম সেট আপ ফি। 25,000 টাকার মধ্যে আপনি অ্যাপ, ওয়েবসাইট, সফটওয়্যার এভরিথিং পাচ্ছেন, অনলি 25,000 ওয়ান টাইম সেট আপ ফি। আর ইয়ারলি রিনিউ ফি একটা আছে ছোটখাটো, বাট আপনি যদি বিজনেস করেন, আয়রা কোম্পানিকে, যে আয়রা কোম্পানির সাথে আপনারা লিঙ্ক আপ হবেন, ওই আয়রা কোম্পানিকে যদি আপনারা ভালো টিকিট সেল করে দিতে পারেন, সেক্ষেত্রে ইয়ারলি চার্জটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। ওইটা স্কিল প্ল্যানেট আপনাদের রিকোয়েস্ট করে, অন রিকোয়েস্টে আপনাদের এটা ইয়ারলি চার্জ মৌকুব করবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে বিজনেস করতে হবে। যদি আপনি ফেলে রাখেন ওটিএ নিয়ে, সেক্ষেত্রে তো ইয়ারলি চার্জ কেউ আপনার এটা বেয়ার করবে না। যদি বিজনেসটা করেন ঠিক মতো ভালো করে, এক বছর পরে ইয়ারলি চার্জ দেওয়া লাগবে না। সেটা স্কিল প্ল্যানেট দায়িত্ব নিয়ে আপনাদেরকে ওইখান থেকে ওইটা সম্পূর্ণ ওয়েবার দিয়ে দেওয়ার চেষ্টা করবে।